গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি লীলা মজুমদারের একটি গল্প, চেতলায়। চেতলা, কালীঘাট, আদিগঙ্গা যতই পবিত্র স্থান হোক না কেন, ওসব জায়গা মোটে ভালো না। আর লোকের মুখে মুখে কিসব অদ্ভুত গল্পই যে শোনা যায় তার লেখাজোখা নেই। তাছাড়া মশামাছি তো আছেই। চিলতে চিলতে সব গলি, তাতে মান্ধাত্তার আমলে তৈরি ঝুরঝুরে সব বাড়ি। তার আবার প্রায় সব বাড়ি থেকে সব বাড়ির উঠোন দেখা যায়। এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ, তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়ি থেকে যে কোনো বাড়িতে চলে যাওয়া যায়। বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো, সবাই সাত পুরুষ ধরে সবার চেনা। পুরনো সব ঝগড়াও আছে, তার কারণগুলো নিজেরাই আবার ভুলে গেছে, তবু এখনো কথাবার্তা বন্ধ থাকে। মুখ দেখার কি করে বন্ধ করে? নড়বড়ে বারান্দা এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘরের ভিতর পর্যন্ত দেখা যায়। কার বাড়িতে কি রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে সবাই জানতে পারে। একটা টিকটিকি লুকোবার কোথাও জায়গা নেই। চোর ছেঁচোর, খুনে দুষ্কৃতিকারীদের কথা তো ছেড়েই দিলাম। কার ঘরে চুরি করার মতো কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানে। নেই অবশ্যই কারো কিছু। সেদিক দিয়ে জায়গাটাকে চোরদের গোবে মরুভূমিও বলা যায়। আমার বন্ধু বটুর বড় কাকা ওখানকার থানার মেজ দারোগা। তাছাড়া ওদের সাত পুরুষের বাড়িও ওখানে। নাকি বড় হবার সময় ক্লাইভ জন্মায়নি। বটু জায়গাটার নাম দিয়েছে মিশার হতাশা। ওর বড় কাকাও কিছুটা মুষড়ে পড়েছেন। দুষ্কৃতিকারীরাই যদি একটু সুযোগ না পেল, তাহলে ওর হেড অফিসে উন্নতি হয় কি করে? অবশ্যই এইসব সাধারণ জিনিসের চাইতেও অন্য এক ভয়ের জিনিস আছে। ওই তিনটে পাড়া শুদ্ধ সবাই সন্ধে হতেই যার ভয়ে জুজু। অধিকাংশই ওপর হাতে একগোছা সংকট তারিণী মাদুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করেন, কারণ পুলিশে আর কি বা করতে পারে। বটুদের উঠোনের আম পাকলে বটু আমাকে 3 দিনের জন্য ধরে নিয়ে গেছিল। ওই 3 দিনে আমি যতগুলো সত্যিকার ভূতের গল্প শুনলাম, সারা জীবন ধরে অত শুনিনি। সবাই সবার পাশের বাড়িতে অশরীরীদের দেখে। কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে কে বিক্রি করতে এলো। চিলেকোঠায় পুজো করতে বসে তাকে দেখেই বটুর ছোট ঠাকুমা চেঁচাতে লাগলেন, না বাছা, এখানে ও মাছ কেউ খাবে না, তুমি অন্য জায়গায় দেখো। বটু তো চোটে কাঁই। কি ভালো ভালো চিংড়ি মাছ! ছোট ঠাকুমা নেমে এসে বললেন, ব্যাস, মাছ দেখেছিস তো অমনি হয়ে গেল। আরে ও কি সত্যিকারের মাছ? অত বড় চিংড়ি কখনো 4 টাকায় দেয় কেউ? আবার বলছে পরে নেবে। বটু বলল, আহা, বলল যে বিক্রি না হলে পচে যাবে। কাষ্ঠ হেসে ছোট ঠাকুমা বললেন, তুইও যেমন। তাছাড়া ওগুলো মাছও নয়, ওই জেলের পো মানুষ নয়, সব ইয়ে। এই বলে ছোট ঠাকুমা জল খেতে বসলেন। বটুও বলল, তা সত্যিও হতে পারে। মুখটা কেমন কেমন মিচকে মতো, দেখলি না? আমি বললাম, যাহ, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়া পড়ে না। ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনো রোদ আসেনি বাবা, ছায়া দেখবি কি করে? সে যাই হোক, আদিগঙ্গার বটগাছের তলায় যেন কখনো যাসনে, জায়গাটা ভালো নয়। গিজগিজে সব বাড়ি, বটগাছ তলায় যেতে হলে সার্কাস করতে হয়। অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনের দোতলায় লটখটে বারান্দায় দুজন গল্প করছি। ছপ করে কি একটা পায়ের কাছে পড়ল, আর সে কি সুগন্ধ ভুরভুর করতে লাগলো। তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় চিংড়ি মাছ ভাজা। নাচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে, মোটা মোটা কান, নাকে মস্ত আঁচিল। একতলার বৈঠকখানা থেকে বটুর পিসেমশাই ডেকে বললেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে কেউ কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে সব কটা চিংড়ি মাছ। যদি ওগুলো চিংড়ি মাছ নাও হয়, তবু খেতে বেজায় ভালো। ভিতর দিকের উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ। ছোঠাকুমা সাদা পাথরের রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ের মোয়া আর বড় বড় মনাক্কা নিয়ে তালগাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন। ছোঠাকুমা চলে যেতেই বটু বলল, ব্রহ্মদত্তিকে তোয়াজ করা হচ্ছে, তালগাছে সে বাস করে। আরও কি বলতে যাচ্ছিল বটু, ছোটাকুমা পিছন থেকে বললেন, অমন অশ্রদ্ধা করিস নে বটা। উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহর ছোট ভাই। চটিয়ে দিলে সর্বনাশ করবেন। খুশি রাখলে আমাদের জন্য না করতে পারেন এমন জিনিস নেই।
ওই বিদ্যে বুদ্ধি নিয়ে যে বছরে বছরে পাশ করে যাচ্ছিস, সেটা কি করে সম্ভব সে কথা এখনো ভেবেছিস? হুম। এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে গেলেন। যাওয়ার সময় আরো বলে গেলেন, তোরা বিশ্বাস না করতে পারিস, কিন্তু রোজ উনি এই জিনিস গ্রহণ করেন, আর তার বদলে একটি আশীর্বাদ দিই। আর বলা হলো না, কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন। বড় কাকা খুব চোটে ছিলেন। চার চিড়ের মোয়া খেতে খেতে এখনই আবার বেরুতে হবে। বাজারের লোকেদের নালিশের জ্বালায় বললেন, আর টেকা যাচ্ছে না, গোলবাড়িতে রাতে তদন্তে যেতে হবে। তাই শুনে বড় কাকি এমনি চমকে গেলেন যে হাতের দুধের হাতা থেকে অনেকখানি দুধ মাটিতে পড়ে গেল। চোখ গোল গোল করে ফ্যাকাশে মুখে বললেন, কিন্তু। বড় কাকা কাষ্ঠ হাসলেন, আরে কিছু কিন্তু কিন্তু নয়, এর ওপর আমার প্রমোশন নির্ভর করছে, কোনো ভয় নেই, 6টা সন্ডার লোক সঙ্গে থাকবে। বটার কাছে শুনলাম যে বাড়িটাতে 100 বছর কেউ থাকে না, বড়ই দুর্নাম। নাকি ওটা চোরাচালানকারীদের গুহ আড়ত। মাটির তলায় সুড়ঙ্গ আছে, বুড়ি গঙ্গায় তার মুখ, অনেকে দেখেছে। যেই সুড়ঙ্গ দিয়ে সোনাদানা বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার হয়। বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায়, কখনো জেলে সেজে, কখনো পুরুত ঠাকুর সেজে, এটা ওটা কিনতে চায়, চা খেতে চায়, অচল পুরনো পয়সা দিয়ে দাম দিতে চায়। তা লোকে শুনবে কেন? দিয়েছে নালিশ করে। বড় কাকা বলেছিলেন, একটা লোককে কিছুতেই ধরা যায় না, ফুসফাস করে এখান দিয়ে ওখান দিয়ে গলে পালায়। কোনো দোকানদারের সঙ্গে সরও থাকতে পারে। শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয়, কিরকম মিচকে মতো মোটা মোটা কান, নাকের ডগায় আঁচিল। শুনে আঁতকে উঠেছিলাম। বটা কুনোয়ের গুঁতো মেরে থামিয়ে দিয়েছিল। 8টা বাজতেই মহা ঘটা করে 8জন সশস্ত্র লোক নিয়ে বড় কাকা তদন্তে চলে গেলেন। ছোট ঠাকুমা তার গলায় হলদে সুতো দিয়ে একটা বেলপাতা ঝুলিয়ে দিয়ে বললেন, ব্যাস, আর ভয় নেই। সেখানে গিয়ে কেউ কিছু দিলে খাসনে যেন, দুগলা দুগলা। বড় কাকা চলে গেলে বললেন, কামান দেখে হাওয়া ধরা। হুম। আমরা ছাদে গিয়ে বুড়িগঙ্গায় স্পষ্ট জোয়ার আসা দেখতে লাগলাম। বটু বলল, ওই গোলাবাড়িটা আমার ঠাকুরদার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল। বেটা মহা লক্ষ্মী ছাড়া ছিল, লেখাপড়া শেখেনি, কাজকর্ম করত না, খালি মাছ ধরার বাই ছিল, আর চীনে ব্যবসাদারদের কাছ থেকে চায়ের নেশা ধরেছিল। সুদিনে বাড়ির সব ঝাড়বাতি, আসবাবপত্র, রূপোর বাসন বেচে বুচে সাফ করে দিল। ওর বুড়িমা নাকি খুচরা পয়সা করি এমনি লুকিয়ে রেখে চোখ বুঝেছিল যে বেটা খুঁজেই পায়নি। এখন নাকি খুঁজে বেড়ায়, তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না। সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে। খুচরা টাকা কড়ির বাক্সটা পেলে মন্দ হয় না, আমরাই তো ওর ওয়ারিশ। সে বেটা তো বিয়েই করেনি, নাকি বিশ্রী দেখতে ছিল, শুটকো কালো চাকর বাকর চেহারা, গেঞ্জি গায়ে ঘাটে বসে অষ্টপ্রহর বুড়িগঙ্গায় মাছ ধরত। কে কে ওখানে? খচমচ করে তালগাছ থেকে আমগাছ, আমগাছ থেকে নড়বড়ে বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উঠে এসে নাকের ফুটো ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সত্যিই ছিল চা দোকানের কেতলিতে একটু চা, একটা মাটির ভাঁড়। বটু লুকিয়ে এনেছিল সামনের দোকান থেকে। নিচে নামতেও হয়নি, ওদের ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজকার মতো। চাপে লোকটা আহ্লাদে আটখানা, মিচকে মুখ যেন ভাঁজ হয়ে গেল। বললাম, পেঁয়াজি খাবে নাকি? জিভ কেটে বলল, ছি ছি, ও নাম করবেন না, আমার বরাদ্দ রোজকার মতো খেয়ে এসেছি। চিংড়ের মোয়া, খোয়া ক্ষীর, মেওসা। বট আর আমি ওর দিকে তাকালাম, কিচ্ছু বললাম না। মিচকে লোকটি বলল, বড় কর্তা আমাদের ওখানে এমন হাঁক ডাক লাগিয়েছেন যে টিকতে না পেরে ওনার এখানে গা ঢাকা দিতে এসেছি। দেখো দাদা, তালগাছের মুড়োয় তোমাদের জন্য একটা দ্রব্যি রেখে গেলাম। আমি বাড়ি যাচ্ছি, সেখানে মা অমৃতি বানায়। বটু ব্যস্ত হয়ে বলল, কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? ঠিক করে হেসে মিচকে লোকটা বলল, দুবেলা নৈবেদ্যি পাই, আবার কষ্ট কিসের? ওই এলো বলে আমি উঠি। বলেই হাওয়া। নিচে বড় কাকাদের রাগ রাগ গলার হাঁক ডাক শোনা গেল। নিশ্চয়ই কিচ্ছু দুষ্কৃতিকারীটারই ধরতে পারেননি। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে আদ্যিকালের তালগাছটা ভেঙে পড়ল। পোকা ধরা পুরনো গড়ি ভেঙে চুরে একাকার। তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাক্স। পুরনো টাকা কড়িতে তার অর্ধেক ভর্তি, আর চাঁচা পোছা নৈবেদ্যের রেকাবিটা 3 টুকরো হয়ে পড়ে আছে। বড় কাকার রাগ ঠান্ডা। পরদিন বড় কাকা বললেন, আশ্চর্যের বিষয়,
সুড়ঙ্গের মতো একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম। সেই বুড়ি ঠাকরুন তাহলে বাউন্ডুলের ছেলের হাত থেকে ওটা বাঁচাবার জন্যে এইখানে লুকিয়ে রেখেছিলেন। এটাও তো তাঁদেরই বাড়ি। ছোট ঠাকুমা শুনে নমস্কার করে বললেন, কত বাঁচিয়েছিলেন সে তো বোঝাই যাচ্ছে। ও বটা, নিজে পড়িস দাদু, সে তো গেল। ফতফত করে একটু কেঁদেও নিলেন। বড় কাকা তো অবাক। শুনছিলেন লীলা মজুমদারের একটি রহস্য গল্প, চেতলায়। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।